মাজার থেকে বঙ্গভবন, শতাব্দী প্রাচীন প্রাসাদের অজানা এবং রোমাঞ্চকর ইতিহাস। আসসালামু আলাইকুম। ঢাকার ব্যস্ততম দিলকুশা এলাকায় উঁচু সীমানা প্রাচীরের ভেতরে সগৌরবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয় এবং সরকারি বাসভবন বঙ্গভবন। কিন্তু শত শত বছর পেছনে ফিরে তাকালে জানা যায়, আজ যেখানে রাষ্ট্রপতির প্রাসাদ, কয়েক শতক আগে সেখানে কোনো রাজকীয় ভবন ছিল না, ছিল দুই সাধকের সমাধি বা মাজার। সময় নদীর স্রোতের মতো বয়ে গেছে, আর সেই সাথে একই প্রাঙ্গণ কখনো রূপ নিয়েছে বাগানবাড়িতে, কখনো ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নরের কাঠের প্রাসাদে, কখনো বা গভর্নর হাউসে। সর্বশেষ 1971 সালের রক্তক্ষয়ী সংঘাত এবং বিমান হামলার পর তৈরি হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশের বঙ্গভবন। মাজার এবং বাগানবাড়ি থেকে কিভাবে এই স্থানটি রাষ্ট্রপ্রধানের প্রাসাদে রূপ নিল, তা নিয়ে আমাদের আজকের বিশেষ ইতিহাস নির্ভর ইনসাইড রিপোর্ট। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, পঞ্চদশ শতকে বাংলার সুলতান ইউসুফ শাহের শাসনামলে, অর্থাৎ 1474 থেকে 1481 খ্রিস্টাব্দ পর্যন্ত, সুফি সাধক শাহজালাল দাখিনী গুজরাট থেকে অনুসারীদের নিয়ে তৎকালীন পূর্ববঙ্গে আসেন এবং বর্তমান মতিঝিলের কাছে খানকা গড়ে ধর্মপ্রচার শুরু করেন। কিন্তু 1476 খ্রিস্টাব্দে সুলতানের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্যের জেরে তিনি নিহত হন এবং এই প্রাঙ্গণে সমাহিত হন। আবু জাফরের রাজভবন থেকে বঙ্গভবন বই অনুযায়ী, বঙ্গভবনের মূল গেটে ঢুকেই বাম পাশের এক গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধে রয়েছে শাহজালাল এবং তার মুরিদ শাহ কামালের বাঁধানো কবর, যা আজও রয়েছে। পরবর্তীতে মুঘল সুবেদার মীর জুমলার অধীনে নৌবাহিনী বা নওয়ারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মির্জা মুকিমের বাসভবন ছিল এখানে। কথিত আছে, মির্জা মুকিমের মেয়ে এখানকার অন্দরমহলের দিঘিতে প্রতিদিন অলংকার ফেলতেন, আর সেই থেকেই জন্ম হয় বর্তমান মতিঝিল নামটি। ব্রিটিশ শাসনামলের শুরুতে জমিটির মালিকানা চলে যায় মানুক নামের একজন আর্মেনীয় জমিদারের কাছে। বঙ্গভবন চত্বরে আজও টিকে রয়েছে তার নামের মানুক হাউস। পরবর্তীতে ঢাকার নবাব খাজা আব্দুল গনি মানুকের কাছ থেকে জমিটি কিনে নেন এবং সেখানে একটি চোখ ধাঁধানো বাংলো বানিয়ে নাম দেন দিলকুশা বাগ। সেই বাগানবাড়িটি ছড়িয়েছিল বর্তমান বঙ্গভবন এবং দিলকুশা এলাকা জুড়ে, যেখানে আঁকাবাঁকা লেক, ফোয়ারা, রং বেরঙের মাছের চৌবাচ্চা এবং দেশি বিদেশি গাছে পরিপূর্ণ এক স্বর্গীয় পরিবেশ গড়ে তুলেছিলেন ঢাকার নবাবরা। 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের সৃষ্টি হলে ঢাকা হয় প্রাদেশিক রাজধানী। নতুন প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারের বাসভবন হিসেবে দিলকুশার দক্ষিণাংশে 1906 সালে নির্মিত হয় গভর্নমেন্ট হাউস। ইতিহাসবিদ মুনতাসির মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী বই অনুযায়ী, ভবনটির মেঝে ছিল সেগুন কাঠের এবং ছাদ ছিল টিনের। কাঠের খুঁটির ওপর নির্মিত হয় একে বলা হতো টিম্বার প্যালেস বা কাঠের প্রাসাদ। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা তার রাজধানীর মর্যাদা হারালেও এটি ব্রিটিশ ভারতের ভাইসরয় এবং গভর্নরদের সফরকালীন বাসভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে। 1947 সালে পাকিস্তান গঠনের পর এই ভবনটিকে নাম দেওয়া হয় গভর্নর হাউস। 1961 সালের এক প্রচণ্ড ঝড়ে কাঠের প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন গভর্নর আজম খান মানুক হাউসে ওঠেন এবং লাহোরের স্থপতি মজনুদ্দিন চিশতির ইসলামী স্থাপত্যের নকশায় 1964 সালে গড়ে তোলা হয় নতুন গভর্নর হাউস। এরপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। 14 ডিসেম্বর গোয়েন্দা তথ্যে জানা যায়, পাকিস্তানের গভর্নর আব্দুল মোতালেব মালিকের নেতৃত্বে গভর্নর হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। দুপুর 12:55 ভারতীয় বিমান বাহিনীর MiG-21 এবং হান্টার যুদ্ধবিমান সরাসরি গভর্নর হাউসে ভয়াবহ হামলা চালায়। ভেঙে পড়ে পাকিস্তান প্রশাসনের মেরুদণ্ড। পদত্যাগ করেন গভর্নর মালিক। এরপর 1971 সালে 16 ডিসেম্বর অর্জিত হয় বিজয়। 23 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এই ভবনে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ সভাতেই এর নতুন নাম রাখা হয় বঙ্গভবন। 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরী দায়িত্ব গ্রহণের মাধ্যমে শুরু হয় বঙ্গভবনের নতুন বাংলাদেশ অধ্যায়। আজকের বঙ্গভবন কেবল একটি ভবন নয়, এটি সুলতানি আমলের ধর্মপ্রচার, মুঘলদের নওয়ারা মহল, নবাবদের দিলকুশা বাগান, ব্রিটিশ এবং পাকিস্তানি আমলের ক্ষমতার কেন্দ্রবিন্দু।
এবং 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক গৌরবের এক ঐতিহাসিক প্রতীক। সুফি সাধকদের মাজার থেকে বঙ্গভবন হয়ে ওঠার এই অবিশ্বাস্য ইতিহাস আপনার কেমন লেগেছে? কমেন্ট বক্সে জানান। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যে আড়ালে থাকা সত্যি গল্প এবং বিশেষ ইনসাইড রিপোর্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।